আজ আমরা ঘুরে দেখব সুন্দরবনের প্রকৃত সুন্দরবনকে। সকালের প্রকৃত সুন্দরবনের এক রোমাঞ্চকর ভ্রমণের সাথে উপলব্ধি করব এখানকার আদিবাসীদের কঠিন জীবনযাত্রাকে। জলজ জঙ্গলের মাঝে ঘুরে বেরিয়ে কাঁকড়া ও মাছ ধরে জীবিকা অর্জন করা সত্যিই তার দৃশ্য অকল্পনীয়। এছাড়াও এই ভ্রমণে থাকছে সকালের পাখির জঙ্গল ভ্রমণ, যা এক চমৎকার দৃশ্যের থেকে কোনো অংশ কম নয়। এইবার জলপথে জঙ্গল দেখাচ্ছি, এরকম একটা অভিজ্ঞতা। থাকুন। জানতে পারলাম এই সুন্দরবনের অনেক অজানা তথ্য আমাদের রিসর্টের মালিক আর এখানকার আদিবাসী রতনদার কাছ থেকে। সাথে ছোট নৌকো করে এক রোমাঞ্চকর জলজ জঙ্গলের সাক্ষী হতে বেরিয়ে পড়া, মনকে শান্ত করে প্রকৃত সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্যকে নিজের স্মৃতিতে সঞ্চয় করা সত্যি এ এক রোমাঞ্চকর রহস্যময় ভ্রমণ। এটা আমাদের সুন্দরবনের নতুন গ্রুপ। এছাড়াও তোমরা দেখতে পাবে এই ভ্রমণে এসে আলাপ হওয়া নতুন কিছু বন্ধুদের সাথে কাটানো অন্তিম দিনের হাসি ঠাট্টা ও তাদের সাথে এখানকার ভ্রমণ স্থানগুলো পর্যবেক্ষণ করার দৃশ্য। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের জার্নি, সুন্দরবনের অন্তিম দিনের পর্ব আনএক্সপেক্টেড জার্নির সাথে। শুরু করছি সুন্দরবন সিরিজের আজকের অন্তিম পর্ব। আজ রিসর্ট থেকে খুব ভোরে বেরিয়ে পড়লাম সুন্দরবনের গ্রাম্য বাংলার পরিবেশকে উপলব্ধি করতে। গ্রামের কাঁচা পাকা রাস্তা ধরে বেরিয়ে পড়লাম আমরা তিনজনে। সাথে রয়েছে এখানকার আদিবাসী, আমাদের রিসর্টের যিনি মালিক রতনবাবু। সকালের এইরূপ গ্রাম বাংলার দৃশ্য দেখে সত্যি আমরা সবাই যেন মুগ্ধ। কুয়াশা মাখা গ্রাম বাংলার এইরূপ প্রকৃতিকে গায়ে মেখে বেরিয়ে পড়লাম সুন্দরবনকে নিজের মতন করে উপলব্ধি করতে। আমরা সবাই মিলে এখন এসে উপস্থিত হলাম আমাদের বেকন রিসর্ট থেকে 5 থেকে 10 মিনিটের হাঁটা পথে এই ছোট্ট একটি ফেরিঘাটের সামনে। কাকা, কোনো মাছ পেয়েছো? এক্ষুনি এলে? জাল ফেলেছো? পরেনি না? এখানে এসে দেখতে পেলাম একজন এখানকার আদিবাসী জাল দিয়ে মাছ ধরছেন। তার দৃশ্য উপভোগ করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। এদিকে রতনবাবু আমাদের ছোট্ট নৌকোর মাঝিকে ফোন করে দিয়েছে। উনি যতক্ষণে আসছেন ততক্ষণ আমরা এই মাছ ধরার দৃশ্যকে উপভোগ করছিলাম। এই গ্রাম বাংলার অতি পরিচিত একটি দৃশ্য। তবে সুন্দরবন জেলার খালে নদীতে জাল দিয়ে মাছ ধরে বা কাঁকড়া ধরে তা সত্যি এক ঝুঁকিপূর্ণ। কারণ এখানে প্রায়ই শোনা যায় মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে বাঘে অথবা কুমিরে টেনে নিয়ে গেছে। তবুও এনারা পরিবারের সদস্যদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য এই ঝুঁকি নিয়ে কঠোর পরিশ্রম করে যায় সারাটা জীবন। এছাড়াও এখানকার জেলেরা ছোট নৌকো বা ট্রলার ভাড়া করেও মাছ ধরতে যায় নদীতে, এবং মাছ ধরার পর বাড়িতে ফিরে এসে তারা প্রথমে ধরা মাছ বা কাঁকড়া পরিষ্কার করে, এরপর তা স্থানীয় বাজারে বা আড়তে গিয়ে বিক্রয় করে জীবিকা অর্জন করে। এখানকার জেলেদের জীবন সাধারণত কঠোর পরিশ্রমে ভরা এবং এখানকার বন্য প্রাণীদের কারণে প্রচুর ঝুঁকিপূর্ণ। তাই ফিরে এসে তারা যতটা সম্ভব পরিবারের সঙ্গে শান্তি ও স্বস্তিতে কিছুটা সময় কাটানোর চেষ্টা করেন। ওই যে আমাদের লঞ্চ সকালবেলা চলে এসছে, তো এখান থেকে আমরা বেরোবো।
ছোট্ট একটা ডিঙি নৌকো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে সেই ডিঙি নৌকোর বিকাশে। তো এইভাবে আমরা সুন্দরবনের রিয়েল সুন্দরবনকে উপভোগ করব। দারুণ একটা অ্যাচিভমেন্ট আর দারুণ একটা অভিজ্ঞতা, যেটা মোটামুটি এখন পর্যন্ত দারুণ। এই যে এত সুন্দর এক পরিবেশ, মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ছুটে চলি, তার কোনো তুলনাই হবে না। চলো সামনে দেখা যাক আরও কী কী পাই আমরা। আর আমার সাথে রয়েছে রতনদা, যিনি হচ্ছে বেকন রিসর্টের মালিক। উনি এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে সকালের আমাদের করার। তো আজকে আমরা যাব, রিয়েল সুন্দরবন কী হয় সেটা দেখব। ভোরবেলা ছোট নৌকো নিয়ে বেরিয়ে এখানকার পরিবেশকে উপলব্ধি করার দৃশ্য সত্যি মন মাতানো। এই রকম এক প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হতে পারাও এক অমূল্য সম্পদ আমার কাছে। তোমরাই দেখো কতটা না সুন্দর এই দৃশ্য। আর তোমরা যারা এই পর্বটা প্রথম দেখছো তাদের জানিয়ে রাখি, এর আগের পর্বগুলোও কিন্তু বেশ রোমাঞ্চকর। তোমরা চাইলে একবার দেখেও নিতে পারো। সকালবেলা আমরা এইভাবে ভেসে বেরোচ্ছি, এর কিন্তু একটা ফিলিংসই আলাদা হয়। মানে এই যে ঠান্ডা হাওয়াটা গায়ের মধ্যে মেখে নিচ্ছি, এর কিন্তু একটা আলাদাই ফিলিংস হয়। যাই বলো তোমরা। এর আগে আপনাদের পায়ে হেঁটে জঙ্গল দেখিয়েছি, এইবার জলপথে জঙ্গল দেখাচ্ছি। এরকম একটা দেখতে অভিজ্ঞতা থাকুন, দেখে সেই অনুভবটা ফিল করুন, যাতে আপনারা সেই আমাদের অনুভবটা ফিল করে যাতে আপনারা পরের বার আসতে পারেন। একদম। আর এরকম একটা অনুভূতি সত্যি মানে মনের থেকে যাওয়ার মতো। এই ফিল যারা না আসবে কিংবা এই মধ্যে দিয়ে যারা না উপভোগ করবে, তারা কোনো সময় বুঝতে পারবে না যে এরকম একটা ফিল হয়। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি, কিন্তু লঞ্চে, একটা ছোট্ট লঞ্চে করে এই যে নদীর মধ্যে দিয়ে, ছোট ছোট নদীর মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া এবং সেই প্রকৃতিকে উপলব্ধি করা মন খুলে, এর একটা আলাদাই আনন্দ। প্রকৃতির কোলে নিজেকে ভাসিয়ে দিয়ে নদীতে ভেসে বেরোনোর এক অনুভূতিই আলাদা। এটা হচ্ছে টাইগারতে যে বল হয় না, বাগদা চিংড়ির মিন কালেকশন হচ্ছে। এটা আগে প্রচুর পরিমাণে হতো, এদেরকেই বেশিরভাগ কুমিরে হচ্ছে আক্রান্ত হতো এরা। এখন খুব কম ধরতে করে দেখা যাচ্ছে। এটা খুব রিক্সি, কিন্তু এখানকার যেহেতু মানুষের ইকোনমিক কন্ডিশন ভালো না, বা ফ্যামিলিকে হেল্প করার জন্য বিশেষ করে মহিলারাই এটা করে। এটা কালী মন্দির ছিল, এটা আরও সামনে এইরকম জায়গায়। এটাও ছোটো ছিল, ভাঙতে চলে গেল। ওই সামনেটা না? হ্যাঁ, ওটা একটা কালী মন্দির ছিল। মানে একদম নদীর স্রোতে এগুলো ভেঙে গেছে। হ্যাঁ, ওই নদীবাদ ভেঙে গত বছরে ভেঙেছে এটা। ভ্রমণ নদীর ওপরে আমরা ঘুরে বেরোচ্ছি। আমাদের ভ্রমণ যাত্রা ভ্রমণ নদীর ওপরে। তো আর তার আশেপাশের চিত্রটা কীরকম সেটা রতনবাবুর অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আর আমরা যে পাখির জঙ্গলে যাচ্ছি সেখানটাও কী পাই সেটা তোমরা তো দেখতেই পাবে। তো এখন বর্ষার সময় খুব একটা বেশি পাখি পাওয়া যায় না, রতনবাবুর অভিজ্ঞতা দিয়ে বলছে পেলেও পেতে পারো। তাও আমরা ওনাকে বললাম না, আমরা দেখতে যেতে চাই। ওটা ম্যাক্সিমাম টাইম শীতকালেই ভালো সাইট সিনটা হয়। তো তোমরা যারা শীতকালে আসবে অবশ্যই এরকম একটা প্ল্যান করো, যাতে এই জায়গাগুলো তোমরা দেখে নিতে পারো সকালবেলার একটা ভাইবসের সাথে। খুব ভালো লাগবে আশা করি। এদের লোডিং হয়ে আছে, ডুবে আছে অনেকটা, ওই জন্য এখন বেরোচ্ছে না, তাই তো? না, ওরা যখন ওইদিকে জল যাবে তখন ওরা যাবে। এখন ভাটা নামছে, জল এদিকে আসছে। জল এদিকে আসছে বলে ওরা যাচ্ছে না। এই এখন জঙ্গল শুরু হচ্ছে। এই জঙ্গলটা আমরা এই টানটা ঘোরার পরে ওখানে ঢোকার রাস্তা আছে। এখান দিয়ে পাখিরালয়ের পাখির জঙ্গল শুরু। আর যে
সামনে প্লাস্টিকের বোতলগুলো পড়ে রয়েছে, ওগুলো মনে করবেন না যে কেউ ফেলে রেখেছে। এটা মাছ এতে মাছ ধরবে না, এতে দড়ি আছে, এই দড়িতে যখন জাল দেবে আচ্ছা আচ্ছা আচ্ছা, বোতলগুলো তুলে নেবে নৌকাতে, ওই দড়ির সাথে দড়ি জাল ফিটিং করে দেবে। জাল ফিটিং যখন করবে। ও জাল তুলে নিয়ে চলে যাবে, যে এখানে একটা কাছি যদি শুধু ভাসিয়ে দিয়ে যায়, কাছি বোটের পাখায় জড়ে যাবে। আচ্ছা আচ্ছা, সেই জন্য ওরা কি করে, একটা সিগন্যাল দিয়ে যায়। এই জন্য ওই প্লাস্টিকের বোতল বেঁধে দিয়ে গেছে যাতে ওর উপর দিয়ে কেউ না আসে। আমার বোট যদি ওর উপর দিয়ে আসতো, আচ্ছা আচ্ছা, কাছিটা আমাদের ওই বোটের পাখাতে জড়িয়ে গিয়ে আটকে যেত। তো আটকে যেত, আর কাছিও লাস্টে কাটতো। ওই জন্য ওগুলো মার্কিং করা এরিয়া। আর এইখানে আবার মার্কিংয়ের সাথে সাথে ওই জায়গাটা কেনা হয়ে গেল। ও, ওই জায়গাটাতে আর কেউ মাছ ধরতে পারবে না, অন্য কেউ আর জাল ফেলবে না, ওই এসে জাল দেবে। ওই এসে একমাত্র জাল দিতে পারবে। তা ওই প্লাস্টিকের বোতলগুলো ব্যাপারটা হচ্ছে এই, আর কিছুই নয়, কেউ বোতল ফেলে রাখেনি, ওগুলো দিয়ে মার্কিং করা হয়। পাখিরালয়ের পাখি ওরা আরম্ভ হয়ে গেছে। এটা কি দুলছে রতনদা? হ্যাঁ? এটা কি দুলছে? চিংড়ি নাকি? এটা যেটা জাল যেটা টানছে যেটা, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে বাগদা চিংড়ির মিন বা সিড, যেটা ছোট ছোট, ওটা কালেকশন করছি। ও, এটা একটা রিক্সি কাজ, এবং এই 6 ঘন্টা প্রায় এই নোনা জলের মধ্যে এবং সম্পূর্ণ জলে ডুবেও এটা ধরে। স্কিন ডিজিজ হয়, প্রচুর সমস্যা দেখা দেয়। আচ্ছা, বিশেষ করে মহিলা আর ছোটো ছোটো বাচ্চারা এই ফ্যামিলি সাপোর্টের জন্য এটা করে। এটা এই বাগদা চিংড়ির মিনগুলো বিক্রি করে একটা আর্নিং হয়, খুব বেশি নয়। সারাদিন ধরো 6 ঘন্টাতে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা ইনকাম হতে পারে, নাও হতে পারে কখনো কখনো ইনকাম। এইটার জন্য হচ্ছে এরা করে। তবে এখানে সেটা মেন সমস্যা, যেমন স্কিন প্রবলেমের সাথে সাথে এটা তো এখানে হচ্ছে শার্কও আছে, ক্রোকোডাইলও আছে। এখন কম লোকে এই কাজটা যুক্ত বলে অ্যাক্সিডেন্ট কম হয়। একটা সময় ভালো পরিমাণ মানুষ এইভাবে কুমিরে জলে নেমে যে এই কাজটা করে, কুমিরে টেনে নিয়ে চলে যায়। কুমিরে টেনে নিয়ে চলে যায় না? লাইফ রিস্ক আছে প্রচুর, না? প্রচুর লাইফ রিস্ক। যেমন পুরো জলে ওইদিকে দেখা হয়, দেখেন ওদের পুরো জলে। বাবা, ব্ল্যাক ক্রাউন নাইট হেরন। এগুলো রাতের বেলাতে দেখা যায়, এই সকালে বেরোচ্ছে একটু বেরোবে। ও তাই? ওর ভিতরে ঢুকে যাবে এরা, এই গাছের ভিতরে। পাখিরালয়ের জঙ্গলের সামনে আসতেই দেখতে পেলাম এই দুই পাখি, যাদের উড়ে বেরোনোর দৃশ্য সত্যিই ছিল মন মাতানো। এরপর ধীরে ধীরে এগিয়ে চললাম আমরা আরো ঘন জঙ্গলের পথে। কি সুন্দর উড়ছে না? দারুণ লাগছে। এই গাছের ভিতরে ঢুকে গেল, বসে বললো, একজন বসলো তো বাবু আরেকজনও একই সাথে বসলো। মাছ ধরতে যাচ্ছে নাকি? এই তো ফিশার বোট না? জাল সাইডে জাল।
একটু একটু বটবটি আওয়াজটা বন্ধ করো। পাখিটা উড়ে গেল না? আহা, পাখির আওয়াজেই মন ভরে যাচ্ছে। এই রকম যে এক প্রাকৃতিক পরিবেশ আমাদের রাজ্যেই রয়েছে তা সত্যি গর্ব করার মতনই। এতটাই সুন্দর এই পরিবেশ যা আমাদের সকলেরই মন মুগ্ধ করে তুলেছিল। আর এখানকার পাখিদের সুরে সুরে ডাকার আওয়াজ যখন আমাদের কানে এসে পৌঁছাচ্ছিল তখন যেন আমাদের শ্রবণ শক্তিকে আরও প্রখর করে তুলেছিল তার সুরে সুরে মেতে ওঠার জন্য। এরই মাঝে এই জেলে ভাইকে দেখলাম, যিনি মাছ ধরার জাল এই খালে ফেলেছিলেন। এইভাবেই এনারা নদীতে ও খালে জাল দিয়ে মাছ ধরেন। কতই না সংগ্রাম করে তারা তাদের জীবিকা অর্জন করে চলেছে। এক হাত না হওয়া সত্ত্বেও যেন উনি 10 হাতের অধিকারী। মন এতটাই দৃঢ় তার জীবিকা অর্জনের পেশায়। গভীর অরণ্যের মাঝে পাখিদের সুর, আহা কি দারুণ! তোমরা কিন্তু শীতের সময় আসলে অবশ্যই এই জায়গাকে ভুলো না, অবশ্যই একবার অন্তত ঘুরে যেও। এই রকম এক মন মাতানো পরিবেশ পাখিরালয় পাখির জঙ্গল থেকে। আর শীতের সময় তো শোনা যাচ্ছে এখানে প্রচুর পরিযায়ী পাখিরা আসছে ঝাঁকে ঝাঁকে। আমি তো অবশ্যই আসবো শীতে একবার। তোমরাও এসো আর ঘুরে যেও এখান থেকে। এখানকার অনেক স্মৃতি সঞ্চয় করে এরপর রিসর্টে ফিরে ফ্রেশ হয়ে দল বেঁধে আবারও বেরিয়ে পড়লাম আমরা আমাদের ভ্রমণের বাকি গন্তব্যগুলির উদ্দেশ্যে। এটা আমাদের সুন্দরবনের নতুন গ্রুপ, সবার সাথেই আলাপ হয়েছে এখানে এসে, এই ট্যুরে এসে। তো এদের সাথে মিশে এত ভালো লেগেছে যে কি বলবো, এই ট্যুরটা একটা অন্যরকম পর্যায়ে চলে গেছে। তো এখানের ভ্রমণের সাথে সাথে এরকম একটা ফ্রেন্ড সার্কেল পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। খুব ভাগ্যবান বলেই আমরা এটা পেয়েছি। আর এই ট্যুরটাকে আমরা সবাই মিলে এত এনজয় করেছি বলার বাইরে। কি ভালো কথা বলো তুমি। আমার এবারে তো এইবার আপনাদের সামনে এবার আপনাদের সামনে ঐন্দ্রিলা কিছু বলবেন। কি বলবো? ট্যুর সম্বন্ধে কিছু বলুন। ট্যুর সম্বন্ধে না, আমি আরেকটা জিনিস সবার প্রথমে বলবো, সেটা হলো যে এনার ব্লগ যেগুলো বানায় ওটা টিপিক্যাল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হয় না, খুব ইনফরমেটিভ হয়। আপনারা দেখুন, এখানে আমরা খুব মজা করেছি, খুব ভালো মানুষ, তার সাথে সাথে কাজটা খুব ভালো করে। খাওয়া দাওয়া সব কিছু, ঘুরে বেড়ানো, খুব এক্সপ্লোর, মানে ইজ অ্যাকচুয়ালি এক্সপ্লোরার। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, শুধু লাইক করবেন না, লাইক সাবস্ক্রাইব, এমন না যে ভিডিওটা দেখে বেরিয়ে আসবেন, সাবস্ক্রাইবটা করবেন তারপরে বেরোবেন, একদম প্লিজ শেয়ার। আর আচ্ছা, পুরো ট্রিপটাতে সুন্দরবনে বাঘ বেরিয়েছে করে গেল, একটা বাঘও দেখতে পারিনি আমরা, কিন্তু লোকটার এন্থু আমি একদম 100 কেন কি বাঘ না দেখলে বলেছিল কি হচ্ছে, বাজারে বাঘ কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। আরে এটা মজা, আর কিছু না। এখানে আমরা সবাই রয়েছি সুন্দরবন ট্রিপ। দুদিন আগেও আমরা একে অপরকে চিনতাম না, তবে এখানে এই 3 দিনে আমাদের সকলের মাঝে এত সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়েছে যা হয়তো আগামী দিনে আরও গভীর হয়ে উঠবে। এরপর সকালের প্রাতঃ আহার লুচি তরকারি শেষ করতেই রতনবাবু বললেন, সামনে দেখুন, ওটা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ। যা দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের সামনে।
এখন আমরা এসে উপস্থিত হলাম গোসাবা ফেরিঘাটের ঠিক সামনেই। একদম 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 আমরা এত কুল সবাই, আর আপনি তো আমাদের ক্যাপ্টেন এখন থেকে, আমরা পুরো একদম চিল করে পুরো বোট আমাদের নামে করে একদম। এখন আমরা এসে উপস্থিত হলাম হ্যামিল্টন সাহেব ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বেকন বাংলোর ঠিক সামনেই। সুন্দরবনের মানুষের কাছে এটি এক অত্যন্ত গর্বের ও শীত বিজড়িত স্থান। বহু পর্যটক এখানে ছুটে আসেন রবীন্দ্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। ব্রিটিশ উপনিবেশিক আমলে এটি নির্মিত হয়েছিল এবং সুন্দরবনের জলপথে চলাচলকারী জাহাজগুলির জন্য এটি একটি নেভিগেশন পয়েন্ট হিসেবে কাজ করত তখনকার সময়ে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে এসেছিলেন 1932 সালের 29শে ডিসেম্বর। সাহেব এই অঞ্চলের গ্রামীণ উন্নয়ন ও সমবায় আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কবি তার কাজ দেখতেই এই বাংলোতে এসেছিলেন। বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র, যেখানে স্থানীয় এবং দূর দূরান্তের মানুষ কবিগুরুর স্মৃতিধন্য এই স্থানটি দেখতে ছুটে আসেন। এটি ভারতের সমবায় আন্দোলনের পথিকৃত এবং একজন স্কটিশ ব্যবসায়ী ড্যানিয়েল হ্যামিল্টনের দ্বারা নির্মিত, যিনি গোসাবাকে উন্নতি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই বাংলোটি শুধু একটি ঐতিহাসিক স্থানই নয়, এটি একটি পর্যটন কেন্দ্র যা আজও অনেক পর্যটককে আকর্ষণ করে চলেছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। তবে বাড়ি ফেরার মাঝে আমাদের মধ্যাহ্ন ভোজনটা সম্পূর্ণ হবে বিদ্যাধরী নদীর বুকে। তারই পূর্বে আকাশে দেখতে পেলাম ঘন কালো মেঘের দেখা। কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টিরূপে এসে পৌঁছালো আমাদের কাছে। এই রকম ফেরার পথে এক দৃশ্য যা সত্যি মন কেড়েছিল আমার। এরপরেই সেরে ফেললাম আমরা আমাদের মধ্যাহ্ন ভোজনটা, যা ছিল ইলিশ বিরিয়ানি। কিন্তু রতনদা, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। আমরা পরের বার আবার তোমার সাথে আসতে চাই, আরো ভালো প্রোগ্রাম চাই। এর পরের বারে আমরা বাঘের মুখে পড়তে চাই, আর পরের বার বাঘের মুখের সাথে যে আইডিয়াগুলো দিয়েছি যে থাকা উচিত ওগুলো যেন থাকে একদম। তবে আজকের পর্ব এখানেই শেষ নয়, শেষে রয়েছে আরও কিছু সুন্দর মুহূর্ত যা আমরা আমাদের যাত্রাপথে উপভোগ করেছিলাম। আজ তা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি, কিছু আমাদের আনন্দের মুহূর্ত। সুন্দর একটি জাহাজ বলবো না, বোটই বলি, যেটা হাউস সেমি হাউস বোট, নিচে 2-3টে রুম আছে। যাই হোক, আজকে আপনারা আমাদের ক্যাপ্টেন দেখে নিন। আমাদের ক্যাপ্টেন সৌভিকদা খুব ভালো বোট চালাতে পারে। আজকে আমাদের বোট চালিয়ে উনি নদীর তীরে নিয়ে যাচ্ছেন। খুব মজার একজন লোক, খুব মজার একজন লোক
সব কিছু করতে পারে, বোটও চালাতে পারে। আমার জন্য একটি সুন্দর এদিকে জাহাজ ছিল ভারতের আর বাংলাদেশের পতাকাওয়ালা, সেটাতেও ছবি তুলে দিয়েছে। দাদা চালা দাদাকে সুযোগটা করে দিয়েছে তাপসদা। হ্যাঁ, দাদাকে এই সুযোগটা করেছে আমাদের বড় ক্যাপ্টেন তাপসদা। তাপসদার জন্য একটা উপহারও ছিল, জানিয়ে থাক। শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমাদের তাপসদা যে নাকি শুধু যাত্রা দেখে দেখে বোট চালায়, টাইটানিক থেকে বোট চালায়। টাইটানিক যাত্রা। দুপুরের সহিত আরেকটা হয়েছে, দাদার বোটে গিয়ে বিমল ঢুকে দিয়েছে। একটা ফর্সা করে ছেলে ছিল না আমার সাথে, কোথায় গো? ওনারও আমার কিছু আছে নাকি? ফর্সা করে ছেলে ছিল। সঙ্গীতটা কেমন লাগছে আপনার? দারুণ ফিলিংস আসছে, ক্যামেরার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে বোটটা দারুণ চালাচ্ছে। ফিলিংস আসছে। এরকম করছে আমার সুন্দরবনে ঘুরতে এসে বোট চালানোর মজা একটা আলাদা ধরনের। কোথায় যাচ্ছি আমরা? আমরা বাদিকে ঘুরবো, বাদিকে ঘুরবো। আমি একটা জিনিস জলটা আস্তে আস্তে একটা জিনিস বলতে চাই, মানুষের যখন ইন্টেনশন আর মন পরিষ্কার থাকে দেখবেন সবকিছু ভালো লাগবে। লাস্ট 1 ঘন্টা ধরে বোটে বেসে যাচ্ছিলাম, হাওয়া ছিল না। যেই সবিকদা নিজের কন্ট্রোলে আমাদের বোটটাকে নিলে আমরা হাওয়াতে উড়ে যাচ্ছি। খুব ভালো একটা রে। এত না এত না এত না। স্টিয়ারিংটা দেখতে হবে, স্টিয়ারিং সোজা কোনটা সেটা দেখে তারপর